আমাদের আজকের গন্তব্য ওশানিয়া মহাদেশে অবস্থিত খুব কম সংখ্যক পর্যটক যেখানে যান সেই পাপুয়া নিউগিনি। এই পর্বে আমরা ফ্লাইট বেছে নিয়েছি চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং স্বভাবতই ট্রানজিটটি হয়েছে গুয়াংঝুতে। স্বভাবত বলছি এই কারণে যে গুয়াংজু হচ্ছে চায়না সাউদার্নের হাব তথা স্টার্টিং পয়েন্ট। মাত্র 6 ঘন্টা 15 মিনিটের ট্রানজিটে অবস্থান নিয়েছি প্রিমিয়াম লাউঞ্জে। গুয়াংজু এয়ারপোর্টে এবারের যাত্রাসহ মোট 5 বার নামতে হয়েছে আমাকে। এখানে দীর্ঘ ট্রানজিটেও কখনো বোর লাগেনি। এখানকার সবগুলো, বিশেষ করে লাউঞ্জ ব্যবহারের ফলে কখনো যাত্রার ক্লান্তি অনুভব করিনি। লাউঞ্জ থেকে বেরিয়ে গেলাম গেট নম্বর 146-এ, যেখানে আমাদের জন্য পোর্ট মোরসবির ফ্লাইটটি অপেক্ষা করছে। টাইমিংটা একেবারে খারাপ হয়নি। যখন পোর্ট মোরসবিতে গিয়ে পৌঁছাবো তখন সকাল 10:30 বাজবে। এটা আমার এ যাবৎ জার্নিতে একটানা ফ্লাইটে দীর্ঘতম সময়ের অবস্থান, 7 ঘন্টা 15 মিনিট। এর আগের দীর্ঘতম ফ্লাইটটি ছিল আমার লাইফের প্রথম জার্নি সাউদিয়ান এয়ারে। দীর্ঘ সময় শেষে সকালে দেখা মিলল পাপুয়া নিউগিনির ভূখণ্ড। এক অজানা কল্পনা সর্বক্ষণ ঘিরে রেখেছিল আমাদের, কারণ এটা আমাদের প্রথম এশিয়ার বাইরের কোনো মহাদেশ ভ্রমণ। আকাশ থেকে দেশটিকে এভাবে দেখে নিয়েছিলাম। হোটেলের ম্যানেজার আমাদের জন্য গাড়ি পাঠাবে তাই নিশ্চিন্ত ছিলাম। ছিমছাম ছোট্ট একটি এয়ারপোর্ট, জনসংখ্যা কম হেতু তাদের ফ্লাইট সংখ্যাও কম। যথারীতি ইমিগ্রেশন শেষ করে একটি সিম নিয়ে নিলাম, যেহেতু ড্রাইভারের সাথে যোগাযোগ করতে হবে। আর এখানকার এয়ারপোর্টে ওয়াইফাই ব্যবস্থা ততটা সক্রিয় নয়। দেশটি সম্পর্কে আগেও অনেক স্টাডি করেছি, তবে নতুন পরিবেশের একটা ভাবনা তো থাকেই। যে জায়গাটি একসময় ছিল কেবলই একটি ছোট্ট সামরিক এয়ার স্ট্রিপ, ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে দেশের আকাশপথের প্রধান দরজা। স্থানীয় জ্যাকসন পরিবার, যারা বহু আগে এই এলাকায় বসতি স্থাপন করেছিল, তাদের নামেই রাখা হয় জ্যাকসন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরে নতুন রানওয়ে, আধুনিক টার্মিনাল আর আন্তর্জাতিক ফ্লাইট যোগ হওয়ায় বিমানবন্দরটি আজ পিএনজি এর সবচেয়ে ব্যস্ত প্রবেশদ্বার। এখান থেকেই যাত্রীরা বিশ্বের সাথে পাপুয়া নিউগিনির সংযোগ খুঁজে পায়। এয়ারপোর্ট থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত হোহলা। বলা যায় মেইন সিটি তথা ডাউনটাউন আর এয়ারপোর্টের মাঝামাঝিতে হোহলার অবস্থান। এখানেই হোহলা অ্যাপার্টমেন্ট বুক করেছি 3 দিনের জন্য। অ্যাপার্টমেন্ট বলতে বোঝায় এখানে রান্নাঘর ও রান্নার সকল সামগ্রী রয়েছে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য নিকেতন সন্দেহ নেই, কিন্তু দামের তুলনায় এই অ্যাপার্টমেন্টটি আমাদের কাছে কম সুবিধাজনক মনে হওয়ায় আমরা এটাকে পরিবর্তন করেছিলাম। ইস্ট বোরোকোতে অবস্থিত সিটি বুটিক অ্যাপার্টমেন্ট বুক দিলাম পে অ্যাট হোটেল অপশনে। তবে একটা জিনিস বরাবর অবাক করেছে আমাদের, তা হলো কোনো অ্যাপার্টমেন্টই আমাদের কাছে কোনো জামানত নেয়নি, এমনকি পাসপোর্টও দেখতে চায়নি। এখানে এসে মনে হলো দামের তুলনায় একেবারে ঠকিনি, বাকি দিনগুলো এখানেই কাটিয়ে দেয়া যাবে। পরদিন ডাউনটাউনের ফিশ মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ভোরের আলো তখন পাহাড় চিরে বের হচ্ছে মাত্র। ফিশের প্রতীকী চিহ্নে বুঝলাম মার্কেটে চলে এসেছি।
গাড়ি পার্কিং করে বেশ কিছু সামুদ্রিক মাছ কিনে নিলাম অ্যাপার্টমেন্টে গিয়ে রান্না করার জন্য। এলা বিচ পোর্ট মরসবির সবচেয়ে জনপ্রিয় ও পরিষ্কার শহুরে সৈকত, যেখানে শান্ত নীল সমুদ্র, সাদা বালু আর সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায়। ঠিক পাশেই আছে এলা বিচ ফিশ মার্কেট, তাজা মাছ, লবস্টার, ক্র্যাব ও সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। সকালে গেলে নৌকা থেকে সরাসরি মাছ নামানোর দৃশ্য দেখা যায়। একই জায়গায় বিচের সৌন্দর্য আর লোকাল সি ফুডের স্বাদ দুটোই উপভোগ করা যায়। সমুদ্রের ধারে ছোট্ট মোটু গ্রামের ধোঁয়া ওঠা রান্নাঘর আর মাছ ভরা নৌকাগুলোর মাঝেই জন্ম পোর্ট মরসবির। 1873 সালে ব্রিটিশ নাবিক জন মরসবি এই উপকূল দেখে মুগ্ধ হন এবং নিজের পিতার নামে জায়গাটির নাম দেন পোর্ট মরসবি। সময় বদলাতে থাকে, ব্রিটিশ প্রশাসন আসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শহরটিকে সামরিক ঘাঁটিতে পরিণত করে। যুদ্ধ শেষে দ্রুত গড়ে ওঠে আধুনিক নগরী, আর 1975 সালে পাপুয়া নিউগিনি স্বাধীনতা পেলে এই শহরই হয়ে ওঠে দেশের হৃদয়, রাজধানী পোর্ট মরসবি। দূরপাহাড়ের মায়ায় ঘেরা পোর্ট মরসবির পথ যেন স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোনো এক জগৎ। শহর থেকে বের হয়েই চোখে পড়ে পাহাড়গুলোর নরম নীলাভ রেখা, যেগুলো দূর থেকে কুয়াশার মতো ধোঁয়াটে দেখায়। রাস্তা ধীরে ধীরে উঁচুতে ওঠার সঙ্গে সঙ্গে সেই পাহাড়গুলো আরও কাছে আসে, যেন আপন করে ডেকে নেয়। পাহাড়ের কোলে লেগে থাকা সরু পথগুলোতে চলে আলো ছায়ার অবিরাম খেলা। কখনো সূর্যের সোনালি রোদ ঝরে পড়ে, আবার কখনো মেঘ এসে সবকিছু নরম করে দেয়। দূর পাহাড়গুলোকে দেখে মনে হয় যেন তারা একে অপরের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে। অত্যন্ত শান্ত, কোমল আর রহস্যময়। বাতাসে থাকে পাহাড়ি ঠান্ডা হাওয়ার গন্ধ, আর সেই হাওয়া গাড়ির জানালা দিয়ে এসে মনে এক ধরনের মুক্তির অনুভূতি জাগায়। এই পুরো পথটা যেন প্রকৃতির এক কোমল স্পর্শ, যেখানে প্রতিটি মোড়, প্রতিটি বাঁক ভ্রমণকারীর মনে ঘুরে ফিরে একটাই অনুভূতি জাগায়: পাহাড়ের মায়া যত দূরেই হোক, তাকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে আর হয় না। যেতে যেতে পরিচিত হলাম পথে লোকাল ফুটপাতের দোকান আর এখানকার মানুষের জীবনযাত্রার সাথে। পোর্ট মরসবির বোমানা ওয়ার সেমেট্রি শহরের সবচেয়ে শান্ত ও আবেগময় ঐতিহাসিক স্থানগুলোর একটি। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো অস্ট্রেলিয়ান ও কমনওয়েলথ বাহিনীর হাজারো তরুণ সৈনিকের সমাধি রয়েছে, যারা কোকোডা ট্র্যাক থেকে শুরু করে পাপুয়া নিউগিনির বিভিন্ন যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে নিহত হয়েছিলেন। আরেকদিন বেছে নিয়েছিলাম এখানকার বিখ্যাত স্থাপনাগুলো দেখার জন্য। যেতে যেতে আমরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পার্লামেন্ট হাউস পরিদর্শন করলাম। তবে আমার কাছে এদের জীবনযাত্রার মান খুব উন্নত মনে হয়নি। আফ্রিকান লোকদের মতোই এদের চুল ও পোশাক। অনেক বেশি রাস্তাঘাট ও যানবাহন নেই বললেই চলে। তবে 1,78,700 বর্গমাইলের দেশে মাত্র 1,70,00,000 লোকের বসবাস এবং রাজধানীতে মাত্র 4 লাখ লোকের বসবাসের কারণে শহরটিতে খুব বেশি কোলাহল বা বসতবাড়ি লক্ষ্য করা যায় না। সবুজের আধিক্য ও ফাঁকা জায়গা চোখে পড়ার মতো। বিশ্বাস হতে চায় না এটি একটি রাজধানী। পোর্ট মরসবির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অদ্ভুত শান্ত পরিবেশ। রাজধানী শহর হয়েও এখানে নেই প্রচণ্ড যানজট, হর্নের শব্দ বা মানুষের ভিড়। সন্ধ্যার পর শহর আরও নিরিবিলি হয়ে যায়, কারণ স্থানীয়রা সাধারণত ঘরে থাকতে পছন্দ করেন। ফলে দিনের বেলায় সমুদ্র, পাহাড় আর সবুজের ভেতর দিয়ে চলা হাওয়া, আর রাতে রাস্তায় হালকা আলো ও নিস্তব্ধতা মিলে পোর্ট মরসবিকে দেয় একটি অনন্য, শান্ত, ধীর আর প্রায় সিনেমার মতো শান্তিপূর্ণ পরিবেশ। 11 দিনের ভ্রমণ শেষে অ্যাপার্টমেন্টের গাড়িতে করে এয়ারপোর্টে এসে ফ্লাইটে উঠলাম ঠিকই, কিন্তু পেছনে পড়ে রইল এক দীর্ঘ স্মৃতিগাথা।
মেঘের রাজ্যে বাধা পড়ল সময়। চায়নাতে এসে ফ্লাইট থেকে গুয়াংজু শহরে দিন ও রাতের দৃশ্য দুটোই দেখার সুযোগ মিলল।